হ্যালো, আসসালামু আলাইকুম। এমএস ম্যাথ ক্যারে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা এর চ্যাপ্টার 1 এর বি এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটিকে আমাদের ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করতে হবে। এই ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথ আমাদের সাধারণত প্রত্যেক বছরই পরীক্ষায় এসে থাকে। এই ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ল্যাপ্লাস পদ্ধতি থেকে 3 থেকে 4টি ম্যাথ করাবো। এই 3 থেকে 4টি ম্যাথ যদি ল্যাপ্লাস পদ্ধতিতে ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে ল্যাপ্লাস পদ্ধতিতে ম্যাথে আর কোনো সমস্যা হবে না। কিভাবে ল্যাপ্লাস পদ্ধতিতে ম্যাথের সমাধান করতে হয় এখন আমি আলোচনা করব। এই ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধানের জন্য আমাদের কিছু নিয়ম এবং বেসিক জানতে হবে। এই নিয়ম এবং বেসিকটি জানলে আপনাদের আর ল্যাপ্লাস পদ্ধতিতে ম্যাথে কোনো সমস্যা হবে না। এই ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, এই ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছর এই ল্যাপ্লাস পদ্ধতিতে ম্যাথটি এসে থাকে। এই ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথটি করানোর আগে আমি প্রথমে আপনাদের উদাহরণ দিয়ে বুঝাই দিতেছি কীভাবে ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান এবং বিস্তার করতে হয়। তারপরে আমি ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথটি সরাসরি বুঝিয়ে দেব। আমি আগে প্রথমে ল্যাপ্লাস পদ্ধতিতে কীভাবে সমাধান করতে হয় উদাহরণ দিয়ে বুঝাই দেব। এরপর আমি ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথটি করাই দেব। ল্যাপ্লাস পদ্ধতি যদি আমাদের সমাধান করতে বলে, তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং সেই ম্যাট্রিক্সটাকে আমাদের ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করতে হবে। আমি আবারও বলছি, যদি ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান এবং বিস্তার করতে বলে, তাহলে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এবং সেই ম্যাট্রিক্সটাকে আমাদের ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধান করতে হবে। সাধারণত এই ল্যাপ্লাস পদ্ধতি যদি আমাদের সমাধান করতে বলে, এই ম্যাট্রিক্সটি সাধারণত 4x4 কর্মের ম্যাট্রিক্স হয়ে থাকে। অর্থাৎ 4x4 কর্মের ম্যাট্রিক্স বলতে বোঝা যাচ্ছে 4টি কলাম এবং 4টা সারি। আমি আবারও বলছি, এই ল্যাপ্লাস পদ্ধতিতে সমাধানের ক্ষেত্রে যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটি 4x4 কর্মের ম্যাট্রিক্স হবে। তাহলে 4x4 কর্মের ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে 4টা সারি এবং 4টা কলাম। তাহলে ল্যাপ্লাস পদ্ধতিতে যে ম্যাট্রিক্সটি দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সটি অবশ্যই 4x4 কর্মের ম্যাট্রিক্স হবে। তাহলে এই 4x4 কর্মের ম্যাট্রিক্সে কি 4টি সারি এবং 4টি কলাম থাকবে। তাহলে সারি কোনগুলো? তাহলে এইগুলো হচ্ছে একটা করে সারি, আর কলাম কোনগুলো? এইগুলো হচ্ছে একটা করে কলাম। অর্থাৎ সমান্তরালভাবে যেগুলো আছে সেগুলোকে হলো সারি, আর লম্বাভাবে যেগুলো আছে সেগুলোকে বলা হয় কলাম। সারি এবং কলামকে আমরা আগেই জেনে এসেছি। অর্থাৎ এটাকে বলবো আমরা প্রথম সারি, এটাকে বলবো দ্বিতীয় সারি, এটাকে বলবো তৃতীয় সারি, এটাকে বলবো চতুর্থ সারি। আবার এটাকে বলবো আমরা প্রথম কলাম, এটাকে বলবো দ্বিতীয় কলাম, এটাকে বলবো তৃতীয় কলাম, এটাকে বলবো চতুর্থ কলাম। অর্থাৎ এখানে আমাদের প্রথম সারির মান আছে A1 A2 A3 A4, দ্বিতীয় সারির মান আছে B1 B2 B3 B4 এবং C1, তৃতীয় সারির মান আছে C1 C2 C3 C4 এবং চতুর্থ সারির মান আছে D1 D2 D3 D4 এবং তদ্রূপ প্রথম কলামের মান আছে A1 B1 C1 D1, দ্বিতীয় কলামের মান আছে A2 B2 C2 D2 এবং তৃতীয় কলামের মান আছে A3 B3 C3 D3, চতুর্থ কলামের মান আছে A4 B4 C4 D4। এই ল্যাপ্লাস পদ্ধতির ম্যাথটি আপনারা ভালোভাবে বুঝবেন, কারণ এই ম্যাথ থেকে প্রত্যেক বছরেই প্রশ্ন হয়ে থাকে। তাহলে আমি যেভাবে বোঝাবো একেবারে ভেঙে ভেঙে বোঝাবো। এরপরে যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আমি যেভাবে বোঝাবো কারো কোথাও সমস্যা হবে না। তাহলে প্রথমে আমি ল্যাপ্লাস পদ্ধতির সমাধান করার আগে আমি প্রথমে উদাহরণ দিয়ে বোঝাই দিতেছি। তাহলে আমি এখানে একটি উদাহরণ লিখেছি, অর্থাৎ একটা ম্যাট্রিক্স লিখেছি। এ ম্যাট্রিক্স ইকুয়াল, যেখানে
A1 A2 A3 A4 B1 B2 B3 B4 C1 C2 C3 C4 D1 D2 D3 D4 অর্থাৎ 4 গুণন 4 গুণন ম্যাট্রিক্স লিখছি। আমি আগেই বলে আসলাম, তাহলে যদি ল্যাপ্লাস পদ্ধতি সমাধান করতে বলে সেটা অবশ্যই 4 গুণন 4 গুণন ম্যাট্রিক্স হয়। তাই আমি একটা ম্যাট্রিক্স 4 গুণন 4 গুণন ধরে নিলাম। এখন এটাকে ল্যাপ্লাস পদ্ধতি যদি আমাদের সমাধান করতে চাই তাহলে তার একটি সূত্র আছে। তাহলে সূত্রটা জানার আগে কিছু কথা বলে নেই। তাহলে এটাকে কি বলি আমরা? প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এটা চতুর্থ সারি। তাহলে প্রথম সারিকে আমরা R1, দ্বিতীয় সারিকে R2, তৃতীয় সারিকে R3, চতুর্থ সারিকে R4 দ্বারা প্রকাশ করব। তদ্রূপ প্রথম কলামকে C1, দ্বিতীয় কলামকে C2, তৃতীয় কলামকে C3, চতুর্থ কলামকে C4 দ্বারা প্রকাশ করব। এখন আমাদের এই একটা জিনিস যা ভালোভাবে জানতে হবে তা হচ্ছে এই সারি বরাবর আমাদের কতভাবে সাজানো যায়, সোজা পাশ দিয়ে, উল্টা পাশ দিয়ে না। তাহলে সারি বরাবর কতভাবে সাজানো যায় সেটা আমাদের দেখতে হবে। আর কলাম বরাবর সবসময় আমাদের দুইটা কলাম হবে, C1 এবং C2। আর সারি বরাবর সব হবে, আমি আবারও বলছি, এই ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের ক্ষেত্রে আমাদের সারি বরাবর সবগুলো সারি নিয়ে কাজ করতে হবে এবং কলামের ক্ষেত্রে আমাদের দুইটা কলাম নিয়ে কাজ করতে হবে। আমরা যখন ম্যাথ করব তখন বুঝবো কেন আমি বললাম দুইটা কলাম আর কেন বললাম সবগুলো সারি। তাহলে প্রথমে আমাদেরকে সবগুলো সারি নিয়ে কাজ করতে হবে। তাহলে এই সবগুলো সারিকে কতভাবে সাজানো যায় সেটা আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে এখানে সারি হচ্ছে আমাদের কয়টা? 4টা। তাহলে R1 R2 R3 R4, 4টা সারি। তাহলে এটাকে সোজা পাশে কতভাবে সাজানো যায় দেখেন। R1 এর সাথে R2, আবার R1 এর সাথে R3, আবার R1 এর সাথে R4, আবার R2 এর সাথে R3, R2 এর সাথে R4, অর্থাৎ R1 দিয়ে R2, R1 দিয়ে R3, R1 দিয়ে R4, অর্থাৎ R1 দিয়ে 3 ভাবে সাজানো যায়, আর R2 দিয়ে R3, R2 দিয়ে R4, অর্থাৎ R2 দিয়ে 2 ভাবে সাজানো যায়। আর বাকি থাকলো কি? R3 দিয়ে R4, তাহলে R3 দিয়ে R4। তাহলে এই সোজা পাশ দিয়ে আমাদের কতভাবে সাজানো যাচ্ছে দেখেন। এখানে 1 2 3 4 5 6টা, অর্থাৎ R1 দিয়ে আমরা 3 ভাবে সাজাতে পারবো, R2 দিয়ে 2 ভাবে সাজাতে পারবো, R3 দিয়ে 1 ভাবে সাজাতে পারবো। তাহলে আমাদের সোজা পাশ দিয়ে কয়বার সাজানো যাবে সারিগুলোকে? 6 ভাবে সাজানো যাবে। অর্থাৎ R1 দিয়ে R2 একবার, R1 দিয়ে R3 একবার, তাহলে 2, R1 দিয়ে R4 তাহলে কত হলো 3, R2 দিয়ে R3 কত হলো 4, R2 দিয়ে R4 কত হলো 5, R3 দিয়ে R4 কত হলো 6। এই 6 ভাবে সাজানো যাবে। আশা করি বুঝতে পারছেন সারিগুলোকে কিভাবে সাজানো যায়। তাহলে উল্টা পাশ দিয়ে আসা যাবে না, অর্থাৎ R4 R3 লেখা যাবে না, R4 R2 লেখা যাবে না, R2 R1 লেখা যাবে না, অর্থাৎ সোজা পাশ দিয়ে, শুধু সোজা পাশ দিয়ে। তাহলে যেহেতু আমাদের ল্যাপ্লাস পদ্ধতির সমাধানের ক্ষেত্রে সব সময় ম্যাট্রিক্সটি 4 গুণন 4 ক্রমের হয়, আর এখানে আমরা পেয়ে গেলাম 4 গুণন 4 ক্রম ম্যাট্রিক্স। এটাকে উদাহরণ দিয়েছি আমি একটা, সেখানে লিখেছি 4 গুণন 4 ক্রম ম্যাট্রিক্স। তাহলে পাইলাম কটা? সারি বরাবর কয়বার পেলাম? 6টা। তাহলে সে কারণেই আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ সহজ উপায়, যদি আমাদের ল্যাপ্লাস পদ্ধতির সমাধান করতে বলে তাহলে আমাদের 6 ভাবে সাজানো যাবে। তাহলে সারি বরাবর কয়ভাবে সাজানো যাবে? 6 ভাবে সাজানো যাবে। আশা করি বুঝতে পারছেন। এরপর কলামের দিকে আসি। তাহলে কলামের ক্ষেত্রে কি বলছিলাম? কলামের ক্ষেত্রে বলছিলাম জাস্ট 2টা কলাম নিয়ে কাজ করতে হবে। তাহলে 2টা কলাম কি? একটা হলো C1, একটা হলো C2। তাহলে এই C1 C2টা আমাদের এই যে 6 ভাবে যে সাজানো গেছে এই 6টার সাথে যুক্ত হবে যোগ আকারে। তাহলে এটা কিভাবে হবে? তাহলে আমাদের প্রথমটা হলো R1 R2, তাহলে আমাদের এই সূত্রের মাঝে হবে প্লাস, আর কলামটা কি পেলাম? C1 C2 আর প্লাস আকারে যুক্ত হবে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে সূত্র হবে মাইনাস আর তার উপর পাওয়ার হবে। এটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ল্যাপ্লাস পদ্ধতির নিয়মটা হচ্ছে কি? ল্যাপ্লাস পদ্ধতির নিয়মটা হচ্ছে প্রথমে
17 হবে কি -1। তারপর এখানে 6 ভাবে যে সাজাইলাম সে 6টা লেখা লাগবে। তাহলে আমি লিখতেছি এখানে, তাহলে প্রথমে হবে 17 মাইনাস, তারপর এখানে কি হবে, এখানে সারি বরাবর সাজাবো। তাহলে সারি বরাবর প্রথমে সাজে কি বললাম R1 R2, সেজন্য লিখবো R1 যোগ R2। আর কি বললাম সবসময় কলম কয়টা হবে, সবসময় কলম দুইটা যুক্ত হবে যোগ আকারে, একটা আছে C1 C2, সেজন্য লিখলাম যোগ C1 যোগ C2। অনুরূপভাবে এবার তারপরে আসি, তাহলে তারপরে হইলো আবার -1। তাহলে এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, R1 এর সাথে R3, তাহলে R1 যোগ R3। আর সবসময় কলম কয়টা, দুইটা, তাহলে কলম দুইটা কি কি, একটা C1 C2, সেই C1 যোগ C2। তো এই জায়গায় আমাদের কিছু লিখতে হবে, আমি পরে লিখতেছি। তাহলে আগে আমি এই কাজটা করে নিচ্ছি। এরপর তৃতীয়তে আমাদের কি লিখতে হবে, তৃতীয়তে আবার লিখতে হবে -1। লিখে কি লিখতে হবে R1 যোগ R4, কারণ R1 এর সাথে R4, তো যোগ করে লিখতে হবে। তাহলে যোগ আর কি, কলম সবসময় দুইটা, C1 যোগ C2। এবার 4 নম্বরে ওই একই কাজ, তাহলে 17 হলো -1। তারপর কি, এবার R1 এর কাজ শেষ, R1 দিয়ে শেষ। এবার কি লিখতে হবে, R1 দিয়ে R2 হলো, R1 দিয়ে R3 হলো, R1 দিয়ে R4 হলো। আর সবসময় কি কলম দুইটা, C1 C2, সেই জন্য C1 C2 লিখলাম। এবার R2 দিয়ে, তাহলে R2 দিয়ে কি শিখলাম, R2 R3, আর কি জানি -1। আর এই সবগুলো কি পাওয়ার হিসেবে যোগ খারাপ, সেই জন্য 17 যোগ। আবার কি সবসময় কলম কয়টা যোগ হয়, দুইটা, একটা হলো C1 একটা C2। আবার R2 দিয়ে R3 হইলো কি R2 দিয়ে R4, তাহলে R2 দিয়ে যদি R4 লাগে তাহলে কি R2 সরি -1 R2 যোগ R4, আর কলম হলো C1 যোগ C2। আবার অনুরূপভাবে তাহলে R2 দিয়ে R3 হলো, R2 দিয়ে R4 হলো, তাহলে আর বাকি হলো কি R3 দিয়ে R4, সেটা লিখলাম R3 যোগ R4, আর কলম হলো C1 যোগ C2। আশা করি এই যে 17 -1 দিয়ে এই হিসেবে পাওয়ার যে R1 R2 যোগ C1 C2 লিখলাম, R1 R3 যোগ C1 C2 লিখলাম, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর কাজ হচ্ছে আমাদের এই জায়গায় লিখতে হবে কিছু। এই জায়গায় কি লিখবো, এই জায়গায় আমরা কি লিখবো সেটা বোঝার জন্য আমাদের এই যে নির্ণয়কটা বা ম্যাট্রিক্সটা লিখেছি সেটা দেখে লক্ষ্য রাখতে হবে। তো লক্ষ্য রাখতে হবে, তা হচ্ছে যে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে এই ম্যাট্রিক্সটার সাথে যে সারি এবং কলাম যুক্ত থাকবে সেই মানগুলো অর্থাৎ সেই উপাদানগুলো লিখব, এবং পরবর্তীতে এই ম্যাট্রিক্সের সাথে যেগুলো উপাদান যুক্ত থাকবে না সেটি লিখব। আমি আবারও বলছি, তাহলে প্রথমে নির্ণায়ক আকারে লিখব যে ম্যাট্রিক্স, অর্থাৎ এই ম্যাট্রিক্সটিতে যেগুলো সারি এবং কলামের যে উপাদানগুলো যুক্ত থাকবে প্রথমে ম্যাট্রিক্সের নির্ণায়ক আকারে সেটিকে লিখব। এরপর ইনটু দিয়ে দ্বিতীয়তে এই ম্যাট্রিক্সের যে সারি এবং কলামগুলোর যে উপাদানগুলো এই সারি এবং কলামকে যুক্ত হবে না সেটি পরে লিখব। তাহলে লিখলে আমরা আপনারা বুঝতে পারবেন। তাহলে প্রথম কাজ কি, প্রথম হচ্ছে R1 R2 C1 C2। তাহলে R1 R2 বলতে কি বোঝাচ্ছে, R1 R2 এখানে R1 R2, তাহলে R1 R2 বলতে R1 বলতে প্রথম সারি, R2 বলতে দ্বিতীয় সারি, আর C1 C2 বলতে প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে এখানে প্রথম আছে কি R1 R2 C1 C2, অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলাম, সেটা আমরা চিহ্নিত করে নিই। তাহলে এটা হলো প্রথম সারি, একটা হচ্ছে দ্বিতীয় সারি, ওটা কি প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে প্রথম কলাম আর কি দ্বিতীয় কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে এইটুকু পাইলাম, তাহলে এইটা মানে এইটা পাইলাম, অর্থাৎ প্রথম দুইটা সারি, সেই প্রথম দুইটা সারিকে চিহ্নিত করলাম, আর কলাম পাইলাম দুইটা, তাহলে কলাম দুইটাকে চিহ্নিত করলাম। তাহলে করার পর এখানে আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে সারি এবং কলামের মধ্যে যে উপাদানগুলো যুক্ত আছে অর্থাৎ যে উপাদানগুলো ছেদ করেছে সেই উপাদানগুলো লিখব, আর ইনটু দিয়ে সারি এবং কলামকে যে উপাদানগুলো যুক্ত হয় নাই সেটি লিখব। তাহলে এখানে দেখেন
এই যে A1 A2 B1 B2, অর্থাৎ এটা সারিকেও সেট করছে, কলামকেও সেট করছে। সে কারণে আমরা লিখতে পারি কি, সে কারণে লিখতে পারি A1 A2 আর B1 B2, তারপর নির্ণায়ক চিহ্ন দিলাম, তারপর ইনটু দিয়ে কাজ হচ্ছে যেগুলো সারি এবং কলামকে যুক্ত হয় নাই, যেমন দেখেন এই মানটা অর্থাৎ C3 C4 D3 D4 তার যুক্ত হয়নি, তার সারির সাথেও যুক্ত হয়নি, কলামের সাথেও যুক্ত হয়নি, সেখানে এই মানটি লিখবো অর্থাৎ C3 C4 আর D3 D4। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর এখানে হবে সূত্রের প্লাস, সবগুলো সূত্রের প্লাস হবে -1 ইন্টু পাওয়ার যেটা থাকবে তার সামনে, অর্থাৎ এইগুলোকে সবগুলোকে সূত্রের প্লাস হবে, এখানে সূত্রের প্লাস হবে, এখানেও সূত্রের প্লাস হবে। এরপর এখানে বলছে R1 R3, অর্থাৎ প্রথম সারি তৃতীয় সারি, আর হলো প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি বলতে এইটা, তাহলে এটা চিহ্নিত করলাম, আর তৃতীয় সারি বলতে এটা চিহ্নিত করলাম, আর প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে প্রথম কলাম হচ্ছে এটা আর দ্বিতীয় কলাম হচ্ছে এইটা থাকতেছে। তাহলে এখানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই সারি এবং কলাম এর মধ্যে যে বিন্দুগুলো সেট করবে সেই বিন্দুগুলো এখানে নির্ণয় করে লিখব। এরপর ইনটু দিয়ে এখানে যেগুলো সেট করেনি, অর্থাৎ যে বিন্দুগুলো বা সংখ্যাগুলো সেট করেনি সেগুলো এখানে নির্ণয় করে লিখব। তারপর সূত্রের প্লাস দিয়ে এবং পরবর্তী কাজ শুরু করব। তাহলে এখানে সেট করেছে কি দেখুন, এখানে A1 A2 আর হচ্ছে C1 C2, তাহলে এখানে হবে A1 A2 আর C1 C2। এই যে A1 A2 বলতে কি A1 A2 সারির মধ্যেও আছে, কলামের মধ্যেও আছে, তাই এটা সেট করেছে সারি এবং কলাম। আবার এখানেও C1 C2 সারি এবং কলামের মধ্যে আছে, অর্থাৎ সারি এবং কলামকে সেট করেছে, তাই C1 C2। অর্থাৎ প্রথমে কি লিখবো, প্রথমে আমরা নির্ণায়ক আকারে লিখবো যে সংখ্যাগুলো বা বিন্দুগুলো সারি এবং উভয় কলাম উভয়কে সেট করেছে সেই সংখ্যাগুলো লিখবো, এবং ইনটু দিয়ে পরবর্তীতে যে সংখ্যাগুলো সারি এবং কলাম একটিকেও সেট করেনি, অর্থাৎ সারি এবং কলাম এর একটিও সেট করেনি সেই সংখ্যাগুলো লিখবো। তো এখানে দেখেন R1 R3 বলতে প্রথম সারি তৃতীয় সারি, আর C1 C2 বলতে প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে A1 A2 সংখ্যার দুইটাই সারি এবং কলামকে সেট করেছে, এই কারণে A1 A2 লিখলাম। আবার C1 C2 সংখ্যা দুইটি সারি এবং কলামকে সেট করেছে, C1 C2 লিখলাম। এখানে ইচ্ছা করলে B1 B2 তো লিখতে পারতাম, প্রশ্ন হইতে পারে, কিন্তু এখানে B1 B2 কেন লিখবো না, কারণ এটি কলাম এটি কলামকে সেট করেছে, শুধু এটা সারিকে সেট করেনি। দেখো সারি এখানে সেট করেনি, সেখানে B1 B2 আমরা লিখতে পারবো না। তো B1 B2 লিখতে পারবো না, কারণ এটি এই সারিকে সেট করেনি, সে কারণে। এরপর ইনটু দিয়ে কি যে সংখ্যাগুলো সেট করেনি একটিকেও, অর্থাৎ সারি এবং কলাম এর মধ্যে যে কোনো একটিকেও সেট করেনি সেই সংখ্যাগুলো দেখেন এখানে B3 B4 D3 D4 সারিকেও সেট করেনি, কলামকেও সেট করেনি, অর্থাৎ ফাঁকা অবস্থায় আছে। অর্থাৎ যেগুলো ফাঁকা অবস্থায় যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো ইনটু দিয়ে পরবর্তী আকারে লিখবো। তাহলে এখানে কি কি ফাঁকা অবস্থায় আছে, B3 B4 আর D3 D4 D3 D4। এরপর আবার কি সূত্রের প্লাস দেবো, সূত্রের প্লাস দিয়ে -1 দিয়ে এখানে কি একটু আগেই লিখলাম কিভাবে এগুলো লেখা হয় সেগুলো লিখে দিব। তারপর কি আবার কাজ কি এখানে R1 R4 অর্থাৎ প্রথম সারি আর চতুর্থ সারি, তাহলে প্রথম সারি আর চতুর্থ সারি, তাহলে প্রথম সারি এবং চতুর্থ সারি লিখলাম, অর্থাৎ গোল দাগ দিলাম। এরপর কি প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে প্রথম কলাম দ্বিতীয় কলাম বলতে এটা হল প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম। দেখেন তো কোন সংখ্যাগুলো সেট করেছে, তাহলে এখানে কোন সংখ্যাটা সেট করেছে, সারি এবং কলাম উভয়কে A1 A2 আর D1 D2। তাহলে এখানে হবে
A1 A2 আর এখানে হবে D1 D2, তারপর N2, তারপর যে সংখ্যাগুলো একটু কেউ সেট করেনি তার সারি এবং কলাম কেউ সেট করেনি সেই সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে এখানে দেখেন B3 B4 C3 C4 একটি কেউ সেট করেনি অর্থাৎ সারি কেউ সেট করেনি কলাম কেউ সেট করেনি, তাই B3 B4 C3 C4 লিখবো। তাহলে এখানে লিখবো B3 B4 C3 C4। অনুরূপভাবে এই জায়গাটায় আসে, তাহলে এই জায়গাটা কি হবে R2 R4 C1 C2, অর্থাৎ এটা মনে বোঝাচ্ছে দ্বিতীয় সারি অর্থাৎ চতুর্থ সারি। তাহলে দ্বিতীয় সারি এবং চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় সারি এবং চতুর্থ সারি বলতে কোন সারি? এই যে এটা হলো দ্বিতীয় সারি আর চতুর্থ সারি। চতুর্থ সারি বলতে হচ্ছে এই সারিটা, দ্বিতীয় সারি এবং চতুর্থ সারি। সরি, এবার এই কাজটা না, এই কাজটা করতে হবে। তাহলে এই কাজটা করার জন্য কি দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম করতে হবে। আমি এই কাজটা করতেছিলাম তো সে কারণে দ্বিতীয় সারি চতুর্থ সারি কথা বলছি, এটা পরবর্তীতে করতেছি। আগে এই কাজটা করি। তাহলে দ্বিতীয় R2 R3 C1 C2, তাহলে R2 R3 বলতে এখানে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি কথা বলতেছে, এবং C1 C2 বলতে প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি বলতে কোন? তাহলে দ্বিতীয় সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি, আর এটা হচ্ছে তৃতীয় সারি। তাহলে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় সারি এবং প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম। দেখেন তো কোন বিন্দুগুলো সেট করেছে সারি এবং কলাম উভয়কে? তাহলে এখানে সারি এবং কলাম উভয়কে সেট করেছে B1 B2 C1 C2, সেটা লিখবো। তাহলে এখানে লিখবো B1 B2 আর হচ্ছে C1 C2, তারপর N2 দিয়ে যে সংখ্যাগুলো একটু কেউ সেট করেনি, তাহলে কোন সংখ্যাটা একটু কেউ সেট করেনি? দেখেন এখানে কোন সংখ্যাটা? তাহলে এখানে সারি কেউ সেট করেনি কলাম কেউ সেট করেনি, কোনটা? তাহলে দেখেন যে A3 A4 এটা ফাঁকা অবস্থায় আছে, অর্থাৎ A3 A4 D3 D4 সারি কেউ সেট করেনি কলাম কেউ সেট করেনি। তাহলে আমরা লিখতে পারি A3 A4 আর হচ্ছে D3 D4। আশা করি পছন্দ বুঝতে পেরেছেন। এরপর কাজ এখানে হল R2 R4, তাহলে R2 R4 বলতে কি দ্বিতীয় সারি চতুর্থ সারি, C1 C2 বলতে প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারি দ্বিতীয় সারি চতুর্থ সারি, আর প্রথম কলাম দ্বিতীয় কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম। সেট করছে কোন কোন? সারি এবং কলাম উভয়কে কোন কোন সংখ্যাগুলো সেট করেছে? দেখুন সারি এবং কলামকে সেট করেছে B1 B2 আর D1 D2, অর্থাৎ সারিকেও সেট করেছে কলামকেও সেট করেছে। তাহলে সেটা লিখবো। তাহলে B1 B2 আর এখানে লিখবো D1 D2, তারপর ইন্টু যে সংখ্যাগুলো একটিকেও সেট করেনি অর্থাৎ সারি এবং কলাম একটিকেও সেট করেনি সংখ্যাগুলো লিখতে হবে। বা তাহলে কোন সংখ্যাগুলো সেট করেনি? তাহলে এখানে হলো A3 A4 আর C3 C4 এই সংখ্যাগুলো সারি এবং কলামের একটিকেও সেট করেনি। আসলে তাহলে A3 A4 আর হচ্ছে C3 C4, তাহলে এখানে লিখবো A3 A4 আর C3 C4, তারপর নির্ণয় চিহ্ন দেব। এরপর সর্বশেষ যেটি হচ্ছে সেটা হচ্ছে R3 R4 সারি এবং C1 C2 অর্থাৎ প্রথম কলাম দ্বিতীয় কলাম এবং তৃতীয় সারি এবং চতুর্থ সারি। আর এইগুলো কী হবে? 70 প্লাস দিতেই হবে। তো লিখবো, লেখার পর 70 প্লাস দেবো, তারপর এটার কাজ করবো, তারপর 70 প্লাস দেবো, তারপর এই কাজটা করবো, তারপর 70 প্লাস দেবো, তারপর এই কাজগুলো করবো, আবার 70 প্লাস দেবো, তারপর এই কাজগুলো করবো, তারপর 70 প্লাস দেবো, তারপর এই কাজটি করাবো, তারপর এই কাজটি কীভাবে করবো? এই কাজটি এটার উপর নির্ভর করবে। R3 R4, তাহলে R3 R4 কি? R3 R4 তৃতীয় সারি চতুর্থ সারি, তাহলে তৃতীয় সারি আর চতুর্থ সারি কি? তৃতীয় সারি এবং চতুর্থ সারি। এবার আমাদের সর্বশেষ কাজটি হচ্ছে R3 R4 C1 C2, তাহলে এটা মনে বোঝাচ্ছে তৃতীয় সারি এবং চতুর্থ সারি আর প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে তৃতীয় সারি চতুর্থ সারি, তাহলে তৃতীয় সারি চতুর্থ সারি বলতে কি এটা হলো তৃতীয় সারি আর এটা হচ্ছে চতুর্থ সারি, আর কি প্রথম কলাম দ্বিতীয় কলাম, প্রথম কলাম দ্বিতীয় কলাম। তাহলে সেট করেছে কোন কোন সংখ্যাগুলো? C1 C2 D1 D2, অর্থাৎ এই বিন্দুগুলো সারি এবং কলাম উভয়কে সেট করেছে। আমরা জানি প্রথমে কি লিখতে হয়? প্রথমে যে সংখ্যাগুলো সারি এবং কলাম উভয়কে সেট করা হয় সেই সংখ্যাগুলো লিখতে হয়। সেই সংখ্যাগুলো লিখবো। তাহলে যেহেতু এখানে C1 C2 D1 D2 সংখ্যাগুলো সারি এবং কলাম উভয়কে সেট করেছে সেটি লিখবো। লিখলাম C1 C2
হচ্ছে D1 D2, তারপর ইনটু, ইনটু দিয়ে কি লিখতে হয় আমরা জানি, ইনটু দিয়ে আমাদের লিখতে হয় যে সংখ্যাগুলো সারি এবং কলাম, অর্থাৎ এই দুইটির মধ্যে একটিকেও সেট করেনি, অর্থাৎ ফাঁকা অবস্থায় আছে, সেই সংখ্যাগুলো লিখতে হয়। সেই সংখ্যাগুলো হলো এখানে A3 A4 B3 B4, সেই সংখ্যাগুলো লিখবো A3 A4 আর B3 B4। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপর কাজ হচ্ছে আমাদের এই সংখ্যাগুলো, তাহলে এই যে R1 R2 C1 C2, R1 R3 C1 C2, এই মানে এই মানে কি বোঝায়, তাহলে এলে মানে আমাদের যে এখানে R1 R2 C1 C2 এলে মানে আমাদের কি বোঝাচ্ছে, এলে মানে অর্থাৎ এগুলো আমি দিচ্ছি বোঝার জন্য, এগুলো না দিয়ে আমি অঙ্ক করার সময় আমরা ব্যবহার করব, এটা বলতে কি প্রথম সারি সেই জন্য 1 ব্যবহার করব, তারপর যোগ, এখানে বলতে কি দ্বিতীয় সারি 2 ব্যবহার করব, তারপর যোগ, এখানে কি প্রথম কলাম সে কারণে 1 ব্যবহার করব, যোগ, এটা যেহেতু দ্বিতীয় কলাম সে কারণে 2 ব্যবহার করব। অনুরূপভাবে এটা যেহেতু প্রথম সারি সেই কারণে 1 ব্যবহার করব, তারপর যোগ, এটা যেহেতু দ্বিতীয় সারি সেই কারণে 3 ব্যবহার করব, যোগ, এখানে যেহেতু প্রথম কলাম সে কারণে 1 ব্যবহার করব, তারপর এখানে 2 ব্যবহার করব। অর্থাৎ আমরা অঙ্ক করার সময় এগুলো লিখবো না, অর্থাৎ R1 R3 C1 C2 লিখবো না, কি লিখবো 1 3 1 2, অর্থাৎ সংখ্যা লিখবো। তাহলে এখানে R1 R4, তাহলে এখানে কি লিখবো আমরা R1 এর কি লিখবো 1, তারপর যোগ, এখানে কি লিখবো 4, তারপর যোগ, এখানে কি লিখবো 1, যোগ, এখানে কত লিখবো 2, এখানে কত লিখবো 2, যোগ, এখানে 3, যোগ 1 যোগ 2, তারপর এখানে কি লিখবো 1 যোগ 4 যোগ 1 যোগ 2, তারপর এখানে কত লিখবো 1 যোগ, সরি এখানে 2 আছে, এটা হবে 2, তারপর এখানে লিখবো 1 যোগ 4 যোগ 1 যোগ 2। অর্থাৎ যখন আমরা ম্যাথ করবো তখন আমরা সংখ্যা লিখবো, অর্থাৎ R1 R3 C1 C2 লিখবো না, অর্থাৎ এগুলো বোঝার জন্য লিখবো। অঙ্ক করার সময় এলের স্থলে এই সংখ্যাগুলো লিখবো, আর সব সময় কি হবে সূত্রের প্লাস হবে। এই সংখ্যাগুলো লেখার পর যদি আমাদের যোগফল করে বেজোড় সংখ্যা আসে তাহলে এখানে মাইনাস হবে, আর এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে মাইনাস হবে। আর যদি আমাদের জোড় সংখ্যা আসে তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসে 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 এখানে থাকবে। আবার যদি এখানে আমাদের ক্যালকুলেশন করি বেজোড় আসে, সাপোজ দেখেন 4 5 5 4 4 8, এটা হচ্ছে জোড়, তাহলে এখানে জোড় যেহেতু আসছে তাহলে -1 1 এর উপর পাওয়ার জোড় সংখ্যা কত কত প্লাস, এই প্লাসে প্লাসে প্লাস, মানে এই প্লাসটা ঠিক থেকে যাবে। যেমন এখানে 2 আর 3 5, 5 আর 1 6, 6 2 কত 8, অর্থাৎ এখানেও যে সংখ্যা আছে তাহলে এখানেও প্লাস ঠিক থাকবে। তারপর এখানে দেখেন 2 আছে 6 7, 7 আর 2 অর্থাৎ এখানে বেজোড় সংখ্যা আছে, তাহলে আমরা জানি -1 এর উপর যে কোনো পাওয়ার বলতে 1, আর যেহেতু এটা বেজোড় পাওয়ার, আর আমরা জানি মাইনাসের উপর বেজোড় পাওয়ার বলতে কি হয় মাইনাস, এই মাইনাস আর এই প্লাস, এই মাইনাস প্লাসে কি হয়ে যাবে এখানে তখন মাইনাস চিহ্ন হয়ে যাবে পরবর্তীতে। আবার এখানে 4 5 6 6 2 8, তাহলে এটা হলো জোড়, তাহলে এখানে মাইনাসের উপর জোড় পাওয়ার বলতে প্লাস, আর এই প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ তাহলে তখন এখানে প্লাস হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে যদি এখানে বেজোড় পাওয়ার হয় তাহলে আমাদের এই চিহ্নটা প্লাস না হয়ে পরিবর্তিত হয় মাইনাস হবে, কারণ এখানে মাইনাস হবে, বেজোড় পাওয়ার বের হবে, বেজোড় পাওয়ার হলে এখানে মাইনাস হবে, এই মাইনাসে প্লাসে কি বের হবে মাইনাস বের হবে। যেমন এখানে 3 আর 1 4, 4 1 5 5 আর 2 7, এটা বেজোড়, 1 এর উপর বেজোড় পাওয়ার বলতে কি সরি 1 এর উপর যে কোনো পাওয়ার বলতে 1, তাহলে এখানে বের হচ্ছে কত 7, তাহলে -1 তার উপর পাওয়ার 7, তাহলে 1 এর উপর পাওয়ার 7 বলতে কি 1, যেহেতু বেজোড় পাওয়ার সেজন্য মাইনাস, এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে এখানে মাইনাস হবে পরবর্তী ধাপে। মূল কথা হচ্ছে যদি এইটার উপর আমাদের ক্যালকুলেশন অর্থাৎ যোগফল করে জোড় পাওয়ার আসে তাহলে আমাদের চিহ্নটা এখানে ঠিকই থাকবে, আর যদি বেজোড় পাওয়ার আসে তখন চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ প্লাসের স্থলে মাইনাস হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এগুলো করার পর তারপর আমাদের এগুলো নির্ণায়ক বের করতে হবে, তাহলে এগুলো নির্ণায়ক বের করার পরে ক্যালকুলেশন করে গুণ করে যোগ বিয়োগ করে আমাদের যে মান আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে ল্যাপ্লাস পদ্ধতিতে কি আমরা ম্যাথটা অর্থাৎ নির্ণায়কটা এইভাবে সাজাবো, সাজার পর পরবর্তীতে কি করব, পরবর্তীতে এগুলো ক্যালকুলেশন করলাম, অর্থাৎ জোর পর না বেজোর পর দেখবো, দেখার পর চিহ্ন পরিবর্তন করে নেবো, চিহ্ন পরিবর্তন করার পর এগুলো নির্ণায়ক বের করবো। যেমন এখানে যদি থাকতো 1 2 2 1 1 2 2 1, তাহলে এটা নির্ণায়ক কি হইতো, তাহলে এটা নির্ণায়ক হতে এ দিয়ে উৎপন্ন করতাম, তাহলে 1 অক্ষে 1 আর 7 হতো মাইনাস, আর 2 দুগুণে 4, তাহলে কত বের হতো -3, তাহলে -3 বের হতো, তাহলে এখানে কত বের হতো -3। তাহলে আমাদের কি
এইগুলো কাজ করার পর এগুলো নির্ণয় বের করে ক্যালকুলেশন করলে আমাদের সমাধান চলে আসবে। এখন এখানকার এই যে এইগুলো বের করার আর একটা শর্টকাট নিয়ম দেখাই দিচ্ছি। দেখেন এই যে আমরা একটু আগে কি করলাম, যেমন R1 R2 C1 C2 কি করলাম, R1 R2 বলতে এখানে R1 কে ইকুয়াল চিহ্ন দিয়েছিলাম, তারপর কি R2 কে ইকুয়াল চিহ্ন দিয়েছিলাম, দেওয়ার পর কি C1 C2 বলতে প্রথম কলামকে ইকুয়াল চিহ্ন দিয়েছিলাম, দ্বিতীয় কলামকে ইকুয়াল চিহ্ন দিয়েছিলাম। দেওয়ার পরে যে বিন্দুগুলো সারি এবং কলামকে অর্থাৎ যে সংখ্যাগুলো সারি এবং কলাম মোবাইলকে সেট করেছে সেই সংখ্যাগুলো প্রথমে লিখতেছিলাম, এরপর ইনটু দিয়ে যে সংখ্যাগুলো কলাম বা সারি মধ্যে একটিকেও সেট করিনি অর্থাৎ ফাঁকা অবস্থায় ছিল সেই সংখ্যাগুলো লিখেছিলাম। ওটা নিয়ম বাদেও আমরা কিভাবে সহজেই এগুলো লিখতে পারি দেখেন। যেমন এখানে R1 R2 C1 C2, তাহলে আমরা তো জানি ল্যাপ্লাস পদ্ধতিতে কলাম সবসময় কয়টা হবে, কলাম সবসময় দুইটা হবে, তাহলে কলাম দুইটা নিয়ে কাজ করতে হবে। আর কি আর সারি কি সবগুলো হবে, তাহলে সারিগুলো কি হবে, কতভাবে সাজানো যায় আমি এখানে দেখাই দিয়েছি কিভাবে এগুলো হয়। তাহলে এটা হলো R1 R2 C1 C2, তাহলে এটা একেবারে কিভাবে লেখা যায়, যে গোল চিহ্ন না দিয়ে একেবারে কিভাবে লেখা যায় দেখেন, R1 R2 C1 C2। তাহলে R1 R2 বলতে কি প্রথম সারি দ্বিতীয় সারি আর প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি দ্বিতীয় সারি এবং প্রথম কলাম দ্বিতীয় কলাম কি আছে দেখেন, প্রথম সারি দ্বিতীয় সারি প্রথম কলাম দ্বিতীয় কলামের মধ্যে কি আছে, এই যে এই A1 B1 A2 B2 আছে, সেই কারণে লিখলাম A1 B1 A2 B2, তারপর ইনটু, তারপর কোনগুলো সেট করেনি, তাহলে এটা দেখলেই তো বোঝা যাচ্ছে কোনগুলোকে সেট করেনি। দেখেন R1 R2 C1 C2 অর্থাৎ প্রথম সারি দ্বিতীয় সারি, বাস আর কি প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে অবশ্যই এই সবগুলো বিন্দু সেট গোল গোল চিহ্ন দ্বারা চিহ্নিত হয়েছে, এটাও গোল চিহ্ন দ্বারা চিহ্নিত হয়েছে, এটাও গোল চিহ্ন দ্বারা চিহ্নিত হয়েছে, এটাও গোল চিহ্ন দ্বারা চিহ্নিত হয়েছে, চিহ্নিত হয়নি কি এইটুকু চিহ্নিত হয়নি, অর্থাৎ C3 C4 D3 D4, সেখানে এটা লিখলাম। তাহলে গোল চিহ্ন তো আমাদের দরকার আছে, মুখে মুখেই করতে পারবো। অনুরূপভাবে R1 R3, তাহলে R1 R3 হলো প্রথম সারি তৃতীয় সারি আর প্রথম কলাম দ্বিতীয় কলাম, তাহলে প্রথম সারি তৃতীয় সারি নেন, তাহলে প্রথম সারি তৃতীয় সারি, তাহলে প্রথম সারি তৃতীয় সারি বলতে কি প্রথম সারি তৃতীয় সারি, তাহলে উপাদানগুলো কি A1 A2 C1 C2, সেই A1 A2 C1 C2 আর সেট করেনি কি একটা কোনটা সেট করেনি, অর্থাৎ দ্বিতীয় সারি চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারি কোনটা, দ্বিতীয় সারি চতুর্থ সারি বলতে এটা হলো দ্বিতীয় সারি চতুর্থ সারি। আর প্রথম কলাম দ্বিতীয় কলাম তো জানি সবসময় সেট করে, তাহলে সেট করে না C3 C4, তাহলে এটার মধ্যেই হবে, তাহলে হলো কি তাহলে হবে আমাদের কি B3 B4 D3 D4। এরপর এটার দিকে আসি R1 R4, তাহলে R1 R4 বলতে প্রথম সারি চতুর্থ সারি, তাহলে প্রথম সারি চতুর্থ সারি, তাহলে প্রথম সারি চতুর্থ সারিতে কি আছে A1 A2 D1 D2, তাহলে A1 A2 D1 D2। আর সেট করেন কোন কোন সারি, সেট করেন অর্থাৎ কোন কোন সারি নাই, এখানে দ্বিতীয় সারি তৃতীয় সারি নেই, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় সারির মধ্যে C3 C4 এর কলামের উপাদানের সংখ্যাগুলো হবে, তাহলে এখানে কি R3 R4, তাহলে R3 R4 কি R3 R4 কি নেই, তাহলে R3 R4 হলো B3 B4 আর C3 C4, সেই B3 B4 C3 C4। এবার অনুভাবে এখানে আসি, দেখেন R2 R3, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় সারি, তাহলে দ্বিতীয় সারি তৃতীয় সারি তাহলে কোন ইয়েগুলো সেট করেছে, এটা হলো দ্বিতীয় সারি, এটা হলো তৃতীয় সারি, তাহলে কি B1 C1 আর B2 C2, তাহলে B1 C1 B2 C2। আর সেট করেনি কোন সারি এখানে নেই, প্রথম সারি চতুর্থ সারি, তাহলে প্রথম সারি চতুর্থ সারির সংখ্যা, তাহলে ওইটা প্রথম সারি চতুর্থ সারি, তাহলে এই কলমের মানগুলো নেবো, তাহলে এই কলমের মানগুলো কি A3 A4 D3 D4 সেটা নিলাম। আবার পরবর্তীতে দেখেন এখানে R2 R4, তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারি, তাহলে দ্বিতীয় সারি চতুর্থ সারির ক্ষেত্রে এই যে এটা হলো দ্বিতীয় সারি, তাহলে চতুর্থ সারি, তাহলে কোন সংখ্যাগুলো B1 B4 D1 D2, সেই B1 B2 সরি B1 B2 আর D1 D2 ইন্টু কোন সারি এখানে নেই, অর্থাৎ প্রথম সারি আর তৃতীয় সারি নেই, তাহলে প্রথম সারি তৃতীয় সারির উপাদানগুলো নেবো, তাহলে কোন কোন কলামগুলো নেবো, তৃতীয় এবং চতুর্থ কলাম, কারণ তৃতীয় চতুর্থ কলাম কি এখানে নেই, সে কারণেই তাহলে তৃতীয় চতুর্থ কলামের মধ্যে এবং প্রথম এবং তৃতীয় সারির উপাদানগুলো নেবো, মানে প্রথম সারি এবং তৃতীয় সারি, প্রথম সারি তৃতীয় সারির উপাদানগুলো কি প্রথম সারি A3 A4 আর C3 C4, A3 A4 A3 A4 C3 C4 সেটা নিলাম। এরপর দেখেন পরবর্তী ধাপে R3 R4 অর্থাৎ কি তৃতীয় সারি চতুর্থ সারি, তৃতীয় সারি চতুর্থ সারি উপাদানগুলো নেবো, তৃতীয় সারি চতুর্থ সারি এটা হলো তৃতীয়, এটা চতুর্থ, তাহলে তৃতীয় চতুর্থ সারি কি আছে C1 C2 D1 D2, C1 C2 D1 D2। আর কোন সারি দুইটা নেই, তাহলে যে সারি দুইটা নেই সেই সারি দুইটার উপাদান নেবো, তাহলে কোন সারি দুইটা নেই, আমাদের সারি হলো প্রথম সারি তৃতীয় সারি নেই, আচ্ছা প্রথম সারি তৃতীয় সারি নেই, কোন কলামের নেই, তৃতীয় চতুর্থ কলামের, তাহলে এই সেটের মানগুলো নেবো, তাহলে কি A3 A4 B3 B4 A3 A4 B3 B4, তাহলে এইভাবে আমরা সহজেই গোল চিহ্ন
ছাড়া অর্থাৎ চিহ্নিত ছাড়া সহজেই বের করতে পারবো এখানে কোন সংখ্যা উপাদানগুলো বসবে নির্ণায়ক আকারে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে